Hello students, welcome to my another lesson. And today in this lesson I shall discuss one chapter. The name of the chapter is Indigo from your book Flamingo by Louis Fisher. Louis Fisher born in the year of 1896 and he died in the year of 1970. He was born in Philadelphia and he made his career as a journalist and he wrote for several years for the New York Times. And this chapter is taken from his book, The Life of Mahatma Gandhi. And this book has been reviewed as one of the best books ever written on Gandhi by Times Educational Supplement. So in this video, today I shall discuss a short summary of this chapter. So let's start. In this story, Louis describes Gandhi's struggle for the poor peasants of Champaran who were the sharecroppers with the British planters. এই চ্যাপ্টারে আজকে আমরা দেখব কি গান্ধীজি কিভাবে স্ট্রাগল কিভাবে পুয়ার পিজেন্টস মানে গরিব চাষিদের জন্য কিভাবে লড়াই করলেন যুদ্ধ করলেন ওদের রাইটস ওদের অধিকার দেওয়ার জন্য কাদের বিরুদ্ধে ব্রিটিশ প্ল্যান্টার্সের বিরুদ্ধে যারা ব্রিটিশরা ছিল সেই সময় সেই ব্রিটিশের বিরুদ্ধে কীভাবে গান্ধীজি স্ট্রাগল করলেন কীভাবে গান্ধীজি লড়াই করলেন They lead a miserable life and were forced to grow indigo according to an agreement. সো যে কি সেই গরিব চাষিদেরকে ফোর্স করা হতো কিভাবে ফোর্স করা হতো ইন্ডিগো চাষ করার জন্য তাদেরকে ফোর্স করা হতো এবং সেটা একটা অ্যাগ্রিমেন্ট বেসিস থাকতো সেই অ্যাগ্রিমেন্টের উপরেই ওদের ইন্ডিগো চাষ করতে হতো সো এখন আমরা জেনে নেব ইন্ডিগোটা কি ইন্ডিগোটা হলো একটা ক্রপস একটা শস্য সেই সময় ভারতের স্বাধীনতার পূর্বে সেই ইন্ডিগোটাই ছিল মেইন কমার্শিয়াল ক্রপস যেটা দিয়ে ব্যবসা বাণিজ্য হতো ইন্ডিগোটা হলো নীল যেটা আমরা কাপড়ে ব্যবহার করি নীল সেটাকেই বলা হয় ইন্ডিগো সো দে সাফার্ড এ গ্রেট ইনজাস্টিস ডিউ টু দ্য ল্যান্ডলর্ড সিস্টেম ইন বিহার সেই সময় ভারতে কি একটা ল্যান্ডলর্ড সিস্টেম ছিল যেখানে ব্রিটিশরা ভারতীয় চাষিদের থেকে জমি ওরা নিয়ে নিত এবং ভারতীয় চাষিরা ফার্মার্সরা ব্রিটিশ থেকে সেই জমিতেই ভাড়া নিয়ে ওদের কাজ করতে হতো তার জন্যই সেটাকে বলা হয় যে ল্যান্ডলর্ড সিস্টেম সেই সময় ভারতে ল্যান্ডলর্ড সিস্টেম প্রচলিত ছিল গান্ধী উইজড এ ওয়ার for about a year against their atrocities and brought justice to the poor peasants. So সেই সময় গান্ধীজি বিহারে গেল এবং বিহারে গিয়ে সে কি গান্ধীজি সেই পুয়ার পিজেন্টস সেই গরিব চাষিদের জন্য কি উনি লড়াই করলেন কার এগেনস্টে সেই ব্রিটিশদের এগেনস্টে ব্রিটিশদের সেই ল্যান্ডলর্ড সিস্টেমের এগেনস্টে গান্ধীজি লড়াই করলেন যে যেন ইন্ডিয়ান পুয়ার পিজেন্টসরা জাস্টিস পায় এবং শেষ পর্যন্ত গান্ধীজি সেই লড়াইয়ে বিজয়ী হলেন এবং সেই পুয়ার পিজেন্টসদের গরিব চাষিদেরকে কি জাস্টিস এনে দিল সেই সময় গান্ধীজি সো এই চ্যাপ্টারে এইটাই হলো আসল থিম সেটার উপরেই আমরা এই চ্যাপ্টারটা কি সেটা দেখব এবং সেই সময় থেকেই যে কি গান্ধীজির যে স্বাধীনতা সংগ্রামটা সেই চম্পারণের থেকেই শুরু হয় এখন দেখে নেব এই চ্যাপ্টারে মেইন ক্যারেক্টার্স কারা আছে সো প্রথম ক্যারেক্টার্সটিকে রাজকুমার শুক্লা এ শেয়ার কোপার্স রাজকুমার শুক্লা কে ছিল একজন শেয়ার কোপার একজন গরিব চাষি সেকেন্ড চার্লস অ্যান্ড্রিউস একটা ব্রিটিশ ক্যারেক্টার চার্লস অ্যান্ড্রিউস কে ছিল এ ফলোয়ার অফ গান্ধী যে গান্ধীজির খুব বড় ফলোয়ার ছিল ভক্ত ছিল কস্তুরবা সো আমরা সবাই জানি কস্তুরবা ওয়াইফ অফ গান্ধীজির স্ত্রী অ্যান্ড লাস্টলি দেবদাস সো হু ইজ দেবদাস হলো ইয়ংগেস্ট সন অফ গান্ধী যে গান্ধীজির সবচেয়ে ছোট ছেলে দেবদাস এই চারটা ক্যারেক্টারই এই স্টোরিতে মানে ইন্ডিগো স্টোরিতে লিড ক্যারেক্টার যেটাকে বলা হয় প্রোটাগনিস্ট This story describes Gandhi's struggle for the poor peasants of Champaran. এই স্টোরিটা কি এই স্টোরিটা আমি আগেই বললাম মেনলি যে গান্ধীজির স্ট্রাগল গান্ধীজি কিভাবে সেই পুয়ার পিজেন্টস গরিব চাষিদেরকে জাস্টিস দেওয়ানোর জন্য কিভাবে ব্রিটিশদের এগেনস্টে লড়াই করলো বা লড়াই করেছেন সেটার উপরেই এই চ্যাপ্টারটা In those days,
Most of the arable land in Champaran district was divided into large estate owned by Englishmen and worked by Indian tenants. তখনকার সময়ে যে কি আমাদের ইন্ডিয়াতে মোস্টলি অ্যারাইভাল ল্যান্ড মানে চাষের উপযোগী যেই সব জমি, সেই জমিটাকেই দুই ভাগে বিভক্ত। সেটার মালিক ওন্ড বাই ইংলিশম্যান, সেটার মালিক ছিল কারা? ব্রিটিশরা। এবং সেখানে ওয়ার্ক করতো মানে চাষবাস করতো কারা? ইন্ডিয়ান ট্যানেন্টস মিন্স যারা ভাড়া নিয়ে কাজ করে, যারা র্যান্ট দেয়। সো ইন্ডিয়ান গরিব চাষিরা অ্যাকচুয়ালি জমিটা তাদেরই ছিল, কিন্তু ব্রিটিশরা কী করতো? ব্রিটিশরা তাদের থেকে সেই জমিটা ছিনিয়ে নিত এবং পরে সেই জমিটাই ইন্ডিয়ান ফার্মার্সদের, ইন্ডিয়ান পুয়ার পিজেন্টসদের, গরিব চাষিদের সেটা কি ভাড়াতে দিত ব্রিটিশরা, এবং ইন্ডিয়ান পুয়ার পিজেন্টস সেটা ভাড়া নিয়ে সেখানে কাজ করতো। সো এই দুই ভাগেই ভাগ ছিল আগেকার দিনে, মানে বিফোর ইন্ডিপেন্ডেন্স, ব্রিটিশ রাজের সময়। তখন আমাদের মোস্টলি যেই সব জমিতে ভালো চাষবাস হতো এইভাবেই বিভক্ত ছিল দুই ভাগে। এক ভাগ হলো দ্য ইংলিশম্যান, দ্য ল্যান্ডলর্ডস, অ্যান্ড দ্য আদার পার্টস দ্যাট ইজ দ্য পুয়ার পিজেন্টস, যারা ভাড়া নিয়ে সেই সব জমিতে কাজ করতো। দ্য চিফ কমার্শিয়াল ক্রপস ওয়াজ ইন্ডিগো। সেই সময় যে চিফ কমার্শিয়াল ক্রপস মানে যেই শস্যটার থেকে ব্যবসা বাণিজ্য হতো, সেই সময় মেইন চিফ কমার্শিয়াল ক্রপস ছিল ইন্ডিগো। সেই ইন্ডিগো শস্যটাই মেইনলি উৎপাদন হতো এবং সেটা নিয়েই কি ব্যবসা হতো, বাইরের দেশে এক্সপোর্ট করা হতো। The landlords compelled all tenants to plant 15% of their indigo and surrender their entire indigo harvest as rent. সেই সময় কি একটা সিস্টেম ছিল, ল্যান্ডলর্ড সিস্টেম, যে ল্যান্ডলর্ড যারা সেই জমির মালিক ছিল তারা কি করত? তারা ইন্ডিয়ান পুয়ার পিজেন্টসদের বাধ্য করত, কম্পেল করত যে যা চাষ হবে তার 15%ই শুধু ওরা রাখতে পারবে ওদের কাছে, এবং বাকি যে রেস্ট অফ দ্য 85% সেটা কি ব্রিটিশদেরকে, ল্যান্ডলর্ডসদেরকে সেটা দিয়ে দিতে হবে। যেটা চাষ হতো সেটা দিয়ে দিতে হতো। কারণ কি? সে কী হিসাবে দিতে হতো? সেটা র্যান্ট হিসাবে। সেই যে ওরা ব্রিটিশদের জমিতে চাষ করছে সেই চাষের কি র্যান্ট, একটা ভাড়া হিসাবে ওদেরকে দিয়ে দিতে হতো। দিস ওয়াজ ডান বাই এ লং টার্ম কন্ট্যাক্ট। সো এই যে সিস্টেমটা অনেক দিন ধরে প্রচলিত, অনেক দিন ধরে চলে আসছে। সো এটা একটা সিস্টেম হয়ে গেছে। সো এই সিস্টেম থেকে আর কেউ বের হয়ে আসতে পারছে না। সো এই ধরনেরই একটা সিস্টেম, একটা শোষণ করা হতো। কাদেরকে শোষণ করা হতো? যে ইন্ডিয়ান পুয়ার পিজেন্টস, ইন্ডিয়ার গরিব চাষিদেরকে একটা শোষণ করা হতো। কারা শোষণ করতো? সেই ব্রিটিশ ল্যান্ডলর্ডসরা, ইংলিশম্যান যারা ব্রিটিশ ল্যান্ডলর্ডস ছিল, তারা সেই ইন্ডিয়ান পুয়ার পিজেন্টসদের সেইভাবে এক্সপ্লয়শন করতো, শোষণ করতো। এটাই সিস্টেম ছিল এবং এটা একটা কন্ট্রাক্ট বেসিস, যে তুমি এই কন্ট্রাক্টটা অনেক দিন ধরে চলছে, সেটার কোনো সময়সীমা নাই, সেটা কবে শেষ হবে সেটার কোনো ঠিক ঠিকানা নেই। এইভাবেই একটা সিস্টেম চলে আসছে অনেক দিন ধরে। দ্য ব্রিটিশ didn't need the indigo crop anymore when Germany had developed synthetic indigo. Just to release the peasant from the 15% agreement, they demanded compensation. সো এখন কি ব্রিটিশদের ওই ইন্ডিয়াতে যেই ইন্ডিগো প্রডিউস হতো, যেটা চাষবাস হতো, সেটা আর ব্রিটিশদের দরকার পড়লো না। কারণ কি ইন্ডিগোটা জার্মানিতে আগে এক্সপোর্ট হতো, জার্মানির কাছে ওরা বিক্রি করতো। কিন্তু বর্তমানে কি জার্মানি আরও উন্নত মানের ইন্ডিগো ওরা প্রডিউস করতে শুরু করলো, যেটার নাম সিনথেটিক ইন্ডিগো, যেটাকে নাম দিল সিনথেটিক ইন্ডিগো। দ্যাট মিন্স তখন আর জার্মানির ইন্ডিয়ার ইন্ডিগোর আর প্রয়োজন নেই। ওরা না করলো যে ব্রিটিশদেরকে আমরা এখন আর ইন্ডিয়া থেকে ইন্ডিগো কিনবো না। সো এখন ব্রিটিশরা একটা ডিসিশন নিল যে ইন্ডিয়ান পিজেন্টসরা যেই ইন্ডিগো আমাদের ইন্ডিয়ার ল্যান্ডে, ইন্ডিয়ার জমিতে চাষবাস করতো, এবং সেটাতে সেটা 15%, আগেই দেখলাম যে আমরা 15% ওরা পেতো এবং রেস্ট অফ দ্য 85% ব্রিটিশদেরকে দিয়ে দিতে হতো। এখন ব্রিটিশরা বললো যে আমরা ইন্ডিগো আর বিক্রি হচ্ছে না, আমরা এখন লস হচ্ছে। দ্যাট মিন্স তোমাদের কি কম্পেনসেশন দিতে হবে। কম্পেনসেশন মানে ভর্তুকি। এখন কি কম্পেনসেশন দিতে হবে? কম্পেনসেশন এটাই যে তোমরা যে আগে 15% পেতে এখন সেটাও পাবে না। দ্যাট মিন্স আমাদেরকে 100% হারভেস্টিং তোমাদেরকে সারেন্ডার করে দিতে হবে। সো সেটা ব্রিটিশরা বলল।
কাদের? যে ইন্ডিয়ান পুয়ার পিজেন্টসদের। সাম ইলিটারেট পিজেন্টস অ্যাগ্রিড বাট আদার রিফিউজড, যে কিছু ইলিটারেট পিজেন্টস ছিল যারা কি, যারা সেই অ্যাগ্রিমেন্টে রাজি হয়ে গেল, কারণ সেই সময় ব্রিটিশদের এগেনস্টে কারোরই কথা কোয়ার কোনো সাহস ছিল না, যার জন্য অনেক ইন্ডিয়ান পিজেন্টস যারা খুব ইলিটারেট, পড়াশোনা জানতো না সেই সময়, মোস্ট অফ দ্য পিজেন্টস, ওরা মেনে নিল সেই কন্ট্রাক্টটা। One of the sharecroppers named Rajkumar Shukla met Gandhi in this regard and compelled him to visit Champaran because of the long-term injustice of landlords. সেই পিজেন্টসদের মধ্যেই একজন পিজেন্টস ছিল যার নাম ছিল রাজকুমার শুক্লা। সেই এই এগ্রিমেন্টটা মানতে রাজি হলো না, এবং সে এই এগ্রিমেন্টটা মানতে না রাজি হওয়াতে কেউ একজন তাকে বলল যে এই ইনজাস্টিস থেকে একজনই তোমাদেরকে রক্ষা করতে পারে, এবং সেই মানুষটা গান্ধী। সো সে গান্ধীর সাথে দেখা করলো, সেই রাজকুমার শুক্লা, সেই পুয়ার পিজেন্টসটা গান্ধীজির সাথে দেখা করলো এবং গান্ধীজিকে কি বাধ্য করলো, কম্পেলড করলো চম্পারণে আসার জন্য। তার ডিস্ট্রিক্টে, চম্পারণ বিহারের একটা ডিস্ট্রিক্ট, সেই চম্পারণে আসার জন্য গান্ধীজিকে বাধ্য করলো কে? সেই রাজকুমার শুক্লা। এবং গান্ধীজি আসার পরেই সেই যে ইনজাস্টিস হচ্ছিল সেই সময়, যে কাদের এগেনস্টে ইনজাস্টিস হচ্ছিল? সেই পুয়ার পিজেন্টস, গরিব চাষিদের প্রতি যে ইনজাস্টিস হচ্ছিল, সেই ইনজাস্টিস থেকে জাস্টিস দেওয়ানোর জন্য গান্ধীজিকে সেই চম্পারণে ডাকা হলো। এবং কে ডাকলো? সেই পুয়ার পিজেন্টস, যার নাম কি? রাজকুমার শুক্লা। Then the two of them boarded a train for the city of Patna in Bihar. তারপর কি, সেই গান্ধীজি এবং সেই রাজকুমার শুক্লা তারা একটা ট্রেনে উঠলো এবং ট্রেনে উঠে কোথায় রওনা দিল? সেই পাটনা বিহারের উদ্দেশ্যে। গান্ধীজি এবং সেই শেয়ার কপার্স, সেই পুয়ার পিজেন্টস যার নাম রাজকুমার শুক্লা, ওরা দুইজনে সেই পাটনা বিহারের দিকে রওনা দিল। From there, Shukla led him to the house of a lawyer named Rajendra Prasad. সেই পাটনা বিহারে যাওয়ার পরে রাজকুমার শুক্লা গান্ধীজিকে কোথায় নিয়ে গেল? গান্ধীজিকে নিয়ে গেল রাজেন্দ্র প্রসাদ, সেই সময় লয়ার ছিলেন। সেই রাজেন্দ্র প্রসাদের বাড়িতে রাজকুমার শুক্লা গান্ধীজিকে নিয়ে গেলেন। Mahatma Gandhi's humble and simple attire made the servant mistook him as another poor peasant. সো গান্ধীজির পোশাকটা খুবই সিম্পল। আমরা দেখি বিভিন্ন ছবিতে যে গান্ধীজি কী ধরনের পোশাক পরিধান করতেন। সো গান্ধীজির পোশাকটা খুবই সিম্পল ছিল, এবং সেই সিম্পল পোশাক পরিধানের জন্যই, এবং সাথে একজন পুয়ার পিজেন্টসও ছিল যার নাম রাজকুমার শুক্লা। সো রাজেন্দ্র প্রসাদের বাড়িতে যে সার্ভেন্ট, যে চাকরটা ছিল, সে ভাবলো কি গান্ধীজিও একজন গরিব চাষি, পুয়ার পিজেন্টস। সো গান্ধীজিকে আর বাড়িতে ঢুকতে দেওয়া হলো না। সেই সময় ওদেরকে লোয়ার ক্লাস মানুষ ভাবা হতো, যার জন্য কি ওদের বাড়িতে জলও পর্যন্ত খেতে দেওয়া হতো না। সো he surveyed before taking any vital step in order to get those peasants justice. So গান্ধীজি সেই পুয়ার পিজেন্টসদের জাস্টিস দেওয়ার আগে সে কী করলো? গান্ধীজি একটা সার্ভে করা শুরু করলো যে রাজকুমার শুক্লা যেই গল্পগুলো, যে কথাগুলো গান্ধীজিকে বলেছে, সেই কথাগুলো কতটুকু সত্যি। সো গান্ধীজি সেখানে একটা সার্ভে, একটা ইনভেস্টিগেশন করতে শুরু করলো, field investigation. It was the time when British government punished those who in any conditions give shelter to the national leaders or protesters. সেই সময় ব্রিটিশরা খুব কঠোর ছিল, খুব মার্সিলেস ছিল, যে সেই সময় যদি কোনো ইন্ডিয়ান ন্যাশনাল লিডার্স লাইক মহাত্মা গান্ধী অ্যান্ড সুভাষচন্দ্র বোস, সেই ধরনের ফিগারকে, সেই ধরনের মানুষকে যদি কারো ঘরে শেল্টার মানে থাকতে দেওয়া হতো, সেই ধরনের প্রোটেস্টার, সেই ধরনের ন্যাশনাল লিডার্সকে, তাহলে কি সেই যাদের ঘরে থাকতে দেওয়া হতো তাদেরকেই কি খুব কঠোর শাস্তি, খুব কঠোর পানিশমেন্ট দেওয়া হতো। সেই ব্রিটিশ গভর্নমেন্ট সেই মানুষগুলোকে খুব শাস্তি দিত। কারণ ওরা ব্রিটিশের এগেনস্টে প্রোটেস্ট করছে এবং ব্রিটিশরা সেটা
চাইতো না যে ইন্ডিয়ান মানুষ ব্রিটিশের এগেনস্টে মাথা তুলে দাঁড়াক বা ওদের এগেনস্টে কথা বলুক। সো ব্রিটিশ সেটা কোনোদিনই চায়নি, যার জন্য সেই মহাত্মা গান্ধীর মতো মানুষকে যারাই ওদের ঘরে থাকতে দিয়েছে বা শেল্টার দিয়েছে, ওদেরকে কি করতো, ওদেরকে খুব কঠোর পানিশমেন্ট, খুব কঠোর শাস্তি দেওয়া হতো, যার জন্য সেই সময় সেই মহাত্মা গান্ধীর মতো মানুষকে সবাই অ্যাভয়েড করতো, ওদের বাড়িতে ঢুকতে দিত না, ওদের বাড়িতে থাকতে দিত না, বা ওদের সাথে বিশেষ বিশেষ কোনো কথাবার্তা, কোনো রিলেশনস মানুষ রাখতে চাইতো না। কারণ কি, যদি ব্রিটিশরা জানতে পারে তাহলে কি ওদেরকে খুব কঠোর শাস্তি দেবে। Gandhi's arrival and the nature of his mission spread like a wildfire. সো গান্ধীজি যে সেই সময় চম্পারণে আসলো সেই রাজকুমার শুক্লার সাথে, ওর যে অ্যারাইভেল সেই বিহারে, এবং দ্য নেচার অফ হিজ মিশন, যে গান্ধীজির কি মিশন, ওটার নেচার কি, ওটার মোটিভটা কি, সেটা খুব তাড়াতাড়ি, লাইক ওয়াইল্ড ফায়ার, খুব তাড়াতাড়ি সেই জায়গায়, সেই চম্পারণ ডিস্ট্রিক্টে বা অল ওভার দ্য বিহার খুব তাড়াতাড়ি স্প্রেড হয়ে গেল জিনিসটা। সবাই জানতে শুরু করলো হু ইজ গান্ধী এবং গান্ধীজি কেন সেই চম্পারণে আসলো। Many lawyers and the peasants groups came in a large numbers to support him. যে অনেক মেনি লয়ার্স অ্যান্ড পিজেন্টস গ্রুপস কেম ইন লার্জ নাম্বার টু সাপোর্ট হিম। অনেক লয়ার্স, অনেক উকিল এবং অনেক অনেক পিজেন্টস গ্রুপ, চাষিদের একটা গ্রুপ আসলো। কিসের জন্য আসলো? গান্ধীজিকে সাপোর্ট করার জন্য। কি ওরা জানতো যে গান্ধীজি কিসের জন্য এসেছে? গান্ধীজি সেই পুয়ার পিজেন্টস, ওদেরকে জাস্টিস দেওয়ার জন্য, ওদের এগেনস্টে যে ইনজাস্টিস হচ্ছে, যেটা ব্রিটিশ গভর্নমেন্ট যে সেই গরিব চাষিদের প্রতি যে ইনজাস্টিস করছে, সেই ইনজাস্টিস থেকেই জাস্টিস দেওয়ানোর জন্য সে গান্ধীজি তখন এসেছিল। সো দ্যাটস ওয়াই দোজ পুয়ার পিজেন্টস কেম ফরওয়ার্ড টু সাপোর্ট গান্ধী। The lawyers accepted the fact that their charges were high and for a poor peasants it will be irksome. So সেই সময় যে সেই সময় সেখানে লয়ার্সরা গান্ধীজির কাছে অ্যাকসেপ্ট করলো যে ওরা যে চার্জেস দিচ্ছে ব্রিটিশদেরকে, যেটা র্যান্ড দিচ্ছে, সেটা খুব হাই, সেটা খুব বেশি, এবং সেটা ইরকসাম মিন্স প্রবলেমেটিক, যে খুব প্রবলেমেটিক হবে মানে পুয়ার পিজেন্টসদের পক্ষে সেটা বিয়ার করা, সেটা ক্যারি করা। সো এখন ব্রিটিশরা বলছে যে তোমাদেরকে 100%ই দিয়ে দিতে হবে। সো এখন যদি 100%ই দিয়ে দেয়, সো ওদের কাছে থাকবে কিছুই না, জিরো। সো সেটা ওদের সার্ভাইভেলের পক্ষে খুব বড় একটা ব্যাপার হয়ে উঠেছে, যেটা ওরা ক্যারি করতে পারবে না। গান্ধী রিভোকড দ্যাম ফর কালেক্টিং বিগ ফি ফ্রম দ্য শেয়ার কপার্স। সো গান্ধী খুব বকাঝকা করলো ওদেরকে, ব্রিটিশদেরকে, ওরা এত বেশি বিগ ফিজ, খুব বড় একটা চার্জেস নিচ্ছে, তার জন্য শেয়ার কপার্সটা যেটা ক্যারি করতে পারবে না, যার জন্য ওদেরকে খুব বকাঝকা করলো গান্ধীজি। চিডেড মিন্স, রিভোকড মিন্স বকা দেওয়া। He stressed on counseling. This would give the peasants enough confidence to fight their fear. সো গান্ধীজি শুরু করলো যে ইন্ডিয়ান পুয়ার পিজেন্টসদের কাউন্সেলিং করতে শুরু করলো, যে ওদের মনে যে ভয়, যে ব্রিটিশদের এগেনস্টে যে ভয়, সেটা দূর করানোর জন্য ওদেরকে কাউন্সেলিং করতে শুরু করলো। সো গান্ধীজির মতে ছিল যে ব্রিটিশদের এগেনস্টে যদি আমাদের ফাইট করতে হয়, যদি আমরা যদি ফাইট করে ব্রিটিশদের এগেনস্টে জিততে চাই, আমরা বিজয় লাভ করতে চাই, তখন যে মেইন আমাদের করতে হবে, আমাদের মনে যে ভয় যেটা আছে ব্রিটিশদের জন্য ভয়, সেই ভয়টা আগে আমাদের দূর করতে হবে। সেইটাই আমাদের উইকনেস, ভয়। সেই ভয়ের জন্যই আমরা ব্রিটিশের এগেনস্টে কিছু কথা বলতে পারতাম না তখন। সো গান্ধীজি প্রথম স্টেপ ছিল যে মানুষের মনের থেকে সেই ব্রিটিশদের জন্য যে ভয়, সেটাই দূর করা। সো সেটার জন্যই গান্ধীজি সেই পুয়ার পিজেন্টসদের একটা কাউন্সেলিং দিতে শুরু করলো। He managed to get justice after a long battle for the peasants. সো এই করেই যে গান্ধীজি করলো, গান্ধীজি সেই পুয়ার পিজেন্টসদেরকে জাস্টিস দিতে সাকসেসফুল হলো। যে লাস্টলি অনেক ব্যাটেল হলো, অনেক যুদ্ধ করতে হলো সেই
পুয়ার পিজেন্টসদের জন্য সেই ব্রিটিশদের এগেনস্টে। এবং লাস্টলি যে কি গান্ধীজি ওয়াজ সাকসেসফুল। গান্ধীজি সেই পুয়ার পিজেন্টসদেরকে কী করলো, সেই ভিক্টরি যেটা জয়লাভ করলো। He also made arrangement for the education, health and hygiene for the families of poor peasants. He gave them the lesson of self-reliance. যে কি গান্ধীজি শুধু ওদেরকে জাস্টিসই দেয়নি ব্রিটিশদের থেকে, যে ওকে গান্ধীজি কী করলো, গান্ধীজি ইভেন সেই চম্পারণ ডিস্ট্রিক্টের পুয়ার পিজেন্টসদের যে লিভিং স্ট্যাটাসটা ছিল সেটা খুব লো ছিল, ওরা খুব ইনহাইজিন ছিল, ওদের কাছে তেমন ফেসিলিটিস ছিল না, স্কুল ছিল না। সো গান্ধীজি ওদেরকে কি এডুকেশন দিল, স্কুল সেখানে খুললো, এডুকেশন দিল। হেলথ, সেখানে হসপিটাল কিছু ছিল না, সেখানে হসপিটাল তৈরি করলো, ওদেরকে মেডিসিন দিল, ওষুধ দিল, ওদের হেলথ ইমপ্রুভমেন্ট করলো। হাইজিন, যে ওরা খুব নোংরা ছিল, ওদের বাড়িতে তেমন পরিষ্কার ছিল না, ওদেরকে হাইজিন করলো, ওদেরকে কীভাবে পরিষ্কারভাবে থাকতে হয় সেটা ওদেরকে লেসন দিল। ফর দ্য ফ্যামিলিজ অফ দ্য পুয়ার পিজেন্টস, সেই যে গরিব চাষিদের ফ্যামিলিতে কিভাবে ওরা ভালো পড়াশোনা করবে, কিভাবে হেলথের যত্ন নেবে, কিভাবে হাইজিন থাকবে, সেই সব লেসন গান্ধীজি কী করলো, গান্ধীজি সেই পুয়ার পিজেন্টসদেরকে দিল। হি গেভ দ্যাম দ্য লেসন অফ সেলফ রিলায়েন্স। এবং এটার সাথেই গান্ধীজি কী করলো, গান্ধীজি যে সেলফ রিলায়েন্স, কীভাবে আত্মনির্ভর হতে হয়, যে নিজের উপরে বিশ্বাস রেখেই আমার চলতে হবে, সেটারও একটা লেসন দিল। যে আমরা এতদিন আগ অবধি কি ওরা ব্রিটিশের উপরে নির্ভর ছিল, ব্রিটিশরা যেটা বলতো সেটাই করতো, কিন্তু সেই গান্ধীজির যে জাস্টিস দিল, সেই জাস্টিসটার পর থেকে ওরা কিন্তু আর ব্রিটিশের প্রতি কি নির্ভর না, ওরা এখন নিজেদের প্রতি নির্ভর হয়ে চলতে পারে, সেটাই হলো সেলফ রিলায়েন্স। সো এই সেলফ রিলায়েন্সের একটা লেসন গান্ধীজি দিল। To sum up Indigo summary, we learn how Gandhiji did not merely help in freeing India, but was always working for the betterment of his countrymen from the very start. So এই যে ইন্ডিগো সামারি থেকে আমরা কি শিখলাম বা কি দেখলাম, যে গান্ধীজি কি সেই যে ইন্ডিগো শেয়ার কোপার্সদের খালি হেল্পই করেনি, কি সবসময় গান্ধীজি যে ভারতবর্ষের জন্য কি একটা ভালোর একটা চিন্তাধারা ছিল, হ্যাঁ, দ্য বেটারমেন্ট অফ হিজ কান্ট্রিম্যান। সেই প্রথম থেকেই গান্ধীজির একটা কি মনোভাব ছিল, একটা যে কিভাবে ভারতের মানুষকে স্বাধীনতা দেবে, ফ্রিডম দেবে সেই ব্রিটিশদের হাত থেকে, সেটাই গান্ধীজির চিন্তাধারা ছিল ফ্রম দ্য ভেরি বিগিনিং, ফ্রম দ্য ভেরি স্টার্ট। এবং এই চম্পারণ ইনসিডেন্টটা, দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস দ্য ফ্রিডম ফাইট, যে আমাদের যে স্বাধীনতা সংগ্রাম যেটা ছিল, সেটা এই চম্পারণ ডিস্ট্রিক্টের ইনসিডেন্ট থেকেই শুরু হয়েছে, এবং সেটাই হলো ফার্স্ট স্টেপ ছিল। সো ইট ওয়াজ দ্য টাইম হোয়েন হি ডিসাইডেড টু আর্জ দ্য ডিপার্চার অফ ব্রিটিশ। সো সেই সময় থেকেই যে কি গান্ধীজি ডিসাইড করে নিয়েছিল যে ব্রিটিশদেরকে ইন্ডিয়া থেকে বিদায় দিবে, যে ব্রিটিশদের এগেনস্টে লড়াই করবে এবং ইন্ডিয়ার মানুষদেরকে ফ্রিডম দিয়েই দেবে। সো ইট ওয়াজ দ্য সামারি অফ ইন্ডিগো চ্যাপ্টার। So thank you all for listening me. I hope this explanation will help you to understand this chapter more accurately and properly, and in any way if this explanation help you to understand this chapter, so please don't forget to like, share and subscribe my channel. Thank you, and we will meet again in another video within few days. Thank you all for your patience.